প্রত্যন্ত এক গ্রামের দুই ভাই গোপাল এবং ছোট্টু। সাদামাটা জীবন যেন তেন প্রকারেণ চলেই যাচ্ছিল। তবে বিপত্তি বাধে যখন তাদের বাবার অ্যাক্সিডেন্ট হয়। সংসারে নেমে আসে এমন অভাব যে দুই মুঠো ভাত জোগাড় করা হয়ে ওঠে দুঃসাধ্য। এরই মাঝে ছোট্টুর স্বাদ জাগে জমিদার বাড়ির জন্মাষ্টমী অনুষ্ঠানের পোলাও খাওয়ার। তো বন্ধুরা, আজ একটা অসম্ভব সুন্দর মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি। অভাব যে কী জিনিস সেটা গল্পের প্রত্যেকটা লাইনে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে চলো দেরি না করে গোপাল এবং ছোট্টুর জীবন থেকে ঘুরে আসা যাক। তো গল্প শুরু হয় সবুজে ঘেরা একটি প্রত্যন্ত গ্রামে। আর এখানে আমরা দুই ভাই গোপাল এবং ছোট্টুকে পুকুর পাড়ে বসে থাকতে দেখি। বর্ষার জলে পুকুর থই থই করছে। দুই ভাই পুকুর পাড়ে বসে জলে ছিপ ফেলে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন একখানা মাছ তারা বড়শিতে কাঁধতে পারবে। ছোট ভাই ছোট্টু দাদার পাশে বসে পুকুরের একটি শাপলা ফুলকে লক্ষ্য করে ডিল ছোড়ে এবং দাদাকে সমানে সঙ্গ দিয়ে যাচ্ছে। হঠাৎ ছোট্টু দাদাকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, বাবা কি সত্যিই মরে যাবে? দাদা গোপাল চুপ হয়ে থাকে। ভাই আবারও বলে, বল না দাদা, বাবা বাঁচবে না? এইবারে গোপাল উত্তর দেয়, জানি না রে। গোপাল শুকিয়ে যাওয়া মুখ নিয়ে বলে, হ্যাঁ রে ভাই, তোর খিদে পাচ্ছে না? ছোট্টু বলে, সেই সকালে এইটুকু চিনি দিয়ে মুড়ি খেয়েছিলাম। দাদা বলে, আমার তো জন্মের খিদে পেয়েছে। গোপাল বলে, বাবলাদের বাড়ির কলতলা পরিষ্কার করে দিয়েছিলাম বলে আমাকে একটা রুটি খেতে দিয়েছিল। তারপর থেকে আর পেটে কিছুই পড়েনি। পেটের মধ্যে না কীরকম করছে। গোপাল ভাইকে বলে, যা না ভাই, ঘরে গিয়ে মাকে কিছু খাবার দিতে বল। ছোট্ট কাছুমুচু মুখ করে বলে, মা বকবে কিন্তু, দুপুরে খেতে চেয়েছিলাম, মা খুব মেরেছে। হঠাৎই বড়শিতে একটি টান পড়ে। ছোট ভাই মাছ মাছ বলে লাফিয়ে ওঠে, কিন্তু কোথায় মাছ? মুখ নামিয়ে ভাই এবার বড়শিতে আটার গোলা লাগিয়ে জলে পাঠায়। একসময় ছোট্ট ভাই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে এবং বলে, জানিস দাদা, আমাদের না একটাও টাকা নেই। টুম্পার মা এসেছিল সেদিন, মা বলছিল বাবা আর বাঁচবে না। ছোট্ট বাচ্চাটির মুখে একটাই প্রশ্ন, আচ্ছা দাদা, বাবা মরে গেলে আমরা আর খেতে পাবো না, তাই না? দাদা স্থির চোখে ভাইকে দেখে, কারণ সে নিজেও জানতো আগামীতে কি অন্ধকার তাদের জীবনে নামতে চলেছে। তবুও বড় দাদার মতো ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। দাদা বলে, জানিস ভাই, বাবলাদের বাড়ির কলতলা যখন পরিষ্কার করছিলাম তখন শম্ভু কাকার বউ বলেছে ওদের কুয়োর পাটটা পরিষ্কার করে দিতে। কাল যাব বলেছি, তোকেও সঙ্গে করে নিয়ে যাব। নিশ্চয়ই কিছু খেতে দেবে, যা দেবে ভাগ করে দুই ভাই মিলে খেয়ে নেব, কেমন? ছোট্ট একগাল হেসে বলে, সত্যি? দাদা বলে, সত্যিই তো। এমন সময় আবারও বড়শিতে টান পড়ে। ছিপ তুলতেই সেটা ভেঙে যায়। ভাই আনন্দে ভেঙে গেছে বলে নাচতে শুরু করে। আর দুই ভাই খুনসুটি করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গল্প গিয়ে পৌঁছায় ছোট্টুর বাড়িতে। আমরা দেখি মা চম্পা স্বামীর এমন পরিণতিতে খুবই ভেঙে পড়েছে। গোপালের বাবা একটি ভ্যান চালিয়ে কোনো মতে সংসার চালাতো, কিন্তু একটি ট্রাকের ধাক্কায় তার বাবা বিছানাগত হয়ে পড়ে। আজ যায় কাল যায় অবস্থা। গোপালের বাবা এই বাড়িতে একমাত্র রোজগারের সদস্য ছিল। তাই স্বামীর এমন অবস্থাতে আগামী দিনের কথা চিন্তা করে মায়ের মুখ কালো হয়ে ওঠে। ছোট দুটো সন্তানের মুখে একবেলা দুমুঠো ভাতও তুলে দিতে পারবে কিনা সেটাও মা জানে না। পাড়া প্রতিবেশীরা গোপালের বাবার খোঁজ নিতে আসে। এক প্রতিবেশী বলে যায়, গোপাল ফিরলে আমার কাছে পাঠিয়ে দিস, অনেকটা ভাত আর আলু চচ্চড়ি আছে, দিয়ে দেবক্ষণ, ছেলেগুলো খেয়ে বাঁচবে। এদিকে দুই ভাই মিলে এবার একটি খামারে গিয়ে পৌঁছায়। ছোট্টু বারবার দাদাকে বলে, ঠাকুর কিন্তু পাপ দেবে, এমন কাজ করিস নে। দাদা বলে, এক চড় মারবো, তোর খিদে পায়নি? এই দুই ভাই এই খামারে আসলে ডিম চুরি করতে এসেছিল। গোপাল ভাইকে এক প্রকারে জোর করেই ধরে এনেছিল। ছোট্টুকে দাদা বলে, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। দাদার কথা মতো ছোট্টু সেখানেই থেকে যায়। এমন সময় আকাশে বর্ষার মেঘ ভিড় করে আসে এবং বজ্রপাতের আওয়াজ জানান দিচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি নামতে চলেছে। ছোট্টু খামারের এদিক ওদিক ঘুরতে শুরু করে, আর এক সময় শুরু হয় অঝোরে বৃষ্টি। কিন্তু ছোট্ট বাচ্চাটি জলে ভিজে কাঁপতে কাঁপতে সেখানেই দাদার জন্য অপেক্ষা করতে থাকে। পাড়ার সমস্ত ছেলেরা কলা পাতা মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু তার তো যাওয়া যাবে না। দাদার শক্ত আদেশ যে তাকে এখানেই তার জন্য অপেক্ষা করতে হবে। একসময় গোপাল এসে ভাইকে চমকে দেয়। গোপাল সঙ্গে করে দুটো ডিম নিয়ে এসেছিল।
ডিম দুটি হাতে পেয়ে আজ ডিম ভাজা দিয়ে ভাত খেতে পাবে বলে ছোট ভাইয়ের আনন্দের সীমানা থাকে না। যাই হোক, তখনই গ্রামের এক লোক দুই ভাইকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ছেলে দুটিও বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। এবার ছোট্টুর মনে একটি প্রশ্ন জাগে, দাদা তো ডিম চুরি করে এনেছে, চুরি করলে তো ঠাকুর পাপ দেয়। গোপাল বলে, কে বলেছে ঠাকুর পাপ দেয়? কই খিদে পেলে তো ঠাকুর পাপ দেয় না। যাই হোক, তারা বাড়ি ফিরতেই গোপালের গালে পড়ে মায়ের চড়, কারণ সারাটা দিন দুই ভাই বাড়িই ফেরেনি। মা বলে, একে তোর বাপের অমন অবস্থা, তার উপরে তোদের দুই ভাইকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। এরই মধ্যে গোপালের হাত থেকে ডিমটা পড়ে ভেঙে যায়। মা বুঝে যায় যে গোপাল ডিম চুরি করে এনেছে। সে আবারও গোপালকে মারতে শুরু করে এবং বলে, বল ডিম কোথায় পেলি, আর কার খামার থেকে চুরি করে এনেছিস? গোপাল কাঁদতে কাঁদতে বলে, আমি চুরি করি নাই, আমার কাছে পয়সা ছিল, কিনে এনেছি। কিন্তু মা তাতেও বিশ্বাস করে না। তখন গোপাল বলে, বেনুদের ছাদ পরিষ্কার করে দিয়েছিলাম, কাকি আমাকে 5টা টাকা দিয়েছিল, আর আমার কাছে ছিল 1 টাকা, ওটা দিয়ে এই 2টো ডিম কিনে এনেছিলাম। মা এবার একটু শান্ত হয়, গোপালকে জামা কাপড় ছেড়ে বাড়ির ভিতরে যেতে বলে এবং একটি থালা নিয়ে শান্তি পিসির বাড়ি থেকে ভাত এবং আলু চচ্চড়ি নিয়ে আসতে বলে দেয়। এরপরে আসে ছোট্টুর পালা। মা তার ছোট্ট ছেলেকে বলে, সারাদিন বৃষ্টিতে ভিজলি কোন আক্কেলে, জ্বর হলে তো সেই আমাকেই ভুগতে হবে। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে 2 অবুঝ বাচ্চা এবং সংসারে নেমে আসা অভাব, সব মিলিয়ে মায়ের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রাতে দুই ভাইকে খেতে দিয়ে মা চুপ করে বসে থাকে এবং বলে, ঘরে যেটুকু টাকা ছিল সব গেছে, আর বসে বসে খেলে চলবে না, আজ সারাদিন খাওয়াই জোটেনি। শান্তি পিসি, এই 2টো ভাত না দিলে তোদের মুখেও ভাত তুলে দিতে পারতাম না। এই দুর্দিনের সবই তো শুরু। মা এবার বড় ছেলে গোপালকে বলে, তুমি অনেক বড় হয়েছ, এবার কাজে ঢোকো। ছেলে অবাক চোখে মাকে বলে, মা স্কুলে যাব না? মা বলে, পেটের ভাতের জোগাড় নাই, আবার স্কুলে গেলে কি ভাত পাবি? পাড়ার মহাদেবের দোকানে মা গোপালকে 5 ফরমাস খাটার জন্য ঢুকিয়ে দেয়। মা বলে, মহাদেব এলে তোকে ওর সাথে কথা বলিয়ে দেবো, মাসে 300 টাকা করে দেবে, তাতেই আমাদের সংসার মোটামুটি চলে যাবে। ছোট্ট ছেলের ওপরে সংসারের ভার চাপিয়ে মায়ের চোখে জল নেমে আসে। মা বলে, আমি বরং সুভাষদের বাড়িতে রান্নার কাজ নিয়ে নেব। রাত্রি হলে সবাই ঘুমিয়ে গেলেও গোপালের চোখে ঘুম আসে না। সে তাকিয়ে থাকে হ্যারিকেনের শিখার দিকে। একসময় সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সকাল হতেই 2 ভাই মিলে দূরের নদী থেকে জল তুলে এনে মাকে দেয়। মা গোপালকে বলে, সেটেলদের পুকুর পাড়ে অনেক শাক হয়েছে, একটু নিচের দিকে অনেক কলমি শাকও রয়েছে, ভাইকে নিয়ে গিয়ে তুলে আনিস। গোপাল বলে, কিছুক্ষণ পর যাব। মা কড়া সুরে বলে, কাল করে দিসনি, আজই যাবি, শাক কটা পেলে ভাতের সঙ্গে ভেজে দেব, পেট ভরে খেতে পাবি। এমন সময় ছোট্ট কলতলার জমা জলে একটি খলসি মাছ খুঁজে পায়। সে তো আনন্দে লাফিয়ে ওঠে। 2 ভাই মিলে সযত্নে সেই মাছটিকে একটি বয়ামে ভরে শম্ভু কাকার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ তাদের বাড়ির কুয়োতলাটা আজ পরিষ্কার করার কথা ছিল। শম্ভু কাকার বাড়িতে যেতেই তার স্ত্রী একটি ছোবড়া এবং মগ দিয়ে কুয়োটা দেখিয়ে দেয়। 2 ভাই নির্বাক চোখে দেখে যে শম্ভু কাকার স্ত্রী সযত্নে তার ছেলেকে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছে। গোপাল ভাবে, আজ তো তারও স্কুলে যাবার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ সে ঘরে ঘরে কলতলা কুয়োতলা পরিষ্কার করে বেড়াচ্ছে। শম্ভু এসে ছেলেকে গাড়িতে তুলে স্কুলে নিয়ে যায়। আসলে বাবা ছাড়া সন্তানদের জীবন খুবই কঠিন। বাবা দরিদ্র হোক, কিন্তু বাবা থাকা মানেই সন্তান ধনী। যাই হোক, 2 ভাই মিলে ঘষে ঘষে সমস্ত কুয়োটা পরিষ্কার করতে থাকে। ছোট দাদাকে বলে, জানিস দাদা, নাড়ু বলছিল শম্ভু কাকার ছেলে যে স্কুলে পড়ে ওখানে না দুপুরে পেট ভরে খেতে দেয়, ওদের কি মজা, তাই না? আচ্ছা দাদা, তোর স্কুলে ভাত দেয় না কেন? দাদা চুপচাপ কথাগুলো শুনতে থাকে। এদিকে কিছুক্ষণ পরে ছোট্ট ঘরটা ঘুরে দেখতে শুরু করে। শম্ভু কাকার বাড়ি থেকে বেরিয়ে তারা গিয়ে পৌঁছায় সেই বাচ্চাটার স্কুলে যেখানে ভাত দেওয়া হতো। স্কুলের ছুটির ঘন্টা বাজে এবং বাচ্চারা হই হই করতে করতে স্কুল থেকে বের হয়ে আসে। গোপাল তার স্কুলটাকে খুবই মিস করত। ছোট্ট দাদাকে জিজ্ঞাসা করে, দাদা তুই আর স্কুল যাবি না? গোপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, না, জীবন 2 প্রান্তে 2 রকম। একদিকে এই বাচ্চারা যারা স্কুলে না গেলে বাবা মা বকা দেয়, অন্যদিকে গোপালের মতো বাচ্চারা যারা যেতে চাইলেও সংসারের ভার তাদের স্কুলের গণ্ডি পেরোতে দেয় না। সারাদিন শেষে তারা দুপুরে বাড়িতে ফিরে খেতে বসে। 2 ভাই আজও দেখে পাতে রয়েছে ভাত এবং শাক সেদ্ধ। গোপাল বলে ওঠে, রোজ রোজ কি ভাত আর এই শাক খাওয়া যায় নাকি? এই কথা বলা মাত্রই গোপালের গালে পড়ে মায়ের থাপ্পড়। রেগে গিয়ে গোপাল একটা লাথি মেরে ভাতের থালাটা উল্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা হতবাক চোখে ছেলের কার্যকলাপ দেখে। ছোট ছেলে চুপচাপ সেই ভাত কটাই খেয়ে নেয়। গোপাল রাগ করে একটি পুকুর পাড়ে এসে বসে পড়ে। জীবনের এই নির্মমতা তার যেন আর সহ্য
সহ্য হয় না। এমন সময় ছোট্ট দুটো হাত দাদাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ছোট্ট তার দাদার জন্য দুটো পেয়ারা এনেছিল। দাদা দুপুরে ভাত খায়নি, তাই পরম স্নেহে সে তার দাদাকে পেয়ারা দুটো দিয়ে দেয়। ছোট্টু বলে, তুই ওইভাবে ভাত ফেলে আসার পরে মা কত কাঁদছিল জানিস? গোপালেরও এবার কান্না আসে। দাদার মন ঠিক করতে ভাই বলে, দাদা জানিস, ভুলুদের ঘর থেকে পেয়ারা কুড়াবার সময় ওদের বাড়িতে মিঠুনের বই চলছিল। জানিস, মিঠুন এইভাবে নাচছিল। এই বলে ছোট ভাই নাচতে শুরু করে এবং দৃশ্য দেখে দাদাও হেসে ফেলে। এদিকে গোপাল সারাটা দিন বাড়ি ফেরেনি। মা গোপালকে পাগলের মতো খুঁজতে বের হয়, আর এক সময় গোপালকে মা খুঁজে পায়। মা চোখে জল নিয়ে সামনে এগিয়ে চলে এবং গোপাল চুপচাপ মাকে অনুসরণ করতে শুরু করে। একসময় মা গোপালকে নিয়ে পৌঁছায় কুমোরপাড়ার মহাদেবের দোকানে, যেখানে সে গোপালের একটা কাজের ব্যবস্থা করেছিল। তবে এখানে এসে মা জানতে পারে যে মহাদেব 2 সপ্তাহের জন্য শহরে গেছে, অর্থাৎ সে গোপালের কোনো কাজের ব্যবস্থা করতে না পেরে খালি হাতে ফিরে আসে। যাই হোক, সেই রাতেই গোপালের বাবার শারীরিক অবনতি ঘটে। চম্পা চোখে জল এবং এক বুক হতাশা নিয়ে স্বামীকে পাখা করতে থাকে। অজ্ঞাত 2 ভাই তখন ঘুমে বিভোর। এবার ভোর হতেই কান্নার আওয়াজ পেয়ে গোপাল বাইরে ছুটে আসে। বাইরে সে কিছু একটা দেখে, যেটা দেখে তার কান্না থামে না। দূরে মা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। গোপাল কাঁদতে কাঁদতে মায়ের দিকে এগিয়ে যায়। চম্পা একটি স্কুল ব্যাগ ছেলের হাতে ধরিয়ে ছেলেকে সজোরে ধাক্কা মেরেই দৌড় দেয়। এবার আমরা দেখি উঠোনে পড়ে আছে গোপালের বাবার মৃতদেহ, অর্থাৎ বাবা গত রাতেই মারা গেছে। আর সেই শোকেই মা আত্মহত্যা করার জন্য পাগলের মতো রেল লাইনের দিকে ছুটছে। গোপালও মাকে বাধা দিতে তার পিছনে পিছনে দৌড় দেয়। একসময় মা একটা বড় ইট হাতে তুলে নেয় এবং গোপালকে বলে, আর এক কদম এগিয়ে এলে তোর মাথা আমি ফাটিয়ে দেব। তোর বাপ মরে গেছে, শ্মশানে নিয়ে যাওয়ার মতো একটা টাকাও ঘরে নেই, তাই আমি আর বাঁচতে চাই না। এই বলে মা আবারও দৌড় দেয়। একসময় সে তার মায়ের আঁচল ধরে ফেলে। তবে চম্পা তখন উন্মাদ, যে কোনো শর্তে তাকে এই কঠিন জীবন থেকে আজ মুক্তি পেতেই হবে। সে কাপড় খুলে ফেলে দিয়ে দৌড় দেয় রেল লাইনের দিকে। আর সেই সময়ই প্রচণ্ড বেগে ছুটে আসে একটি ট্রেন। চম্পা এক মুহূর্তেই শেষ হয়ে যায়। কিছুক্ষণ আগে বাবা, এখন মাকে হারিয়ে ফেলে গোপাল চিৎকার করে কাঁদতে শুরু করে। মায়ের শাড়িখানা বুকে ধরে সে সেখানেই লুটিয়ে পড়ে। এবার তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ ধরে গোপাল একটা দুঃস্বপ্ন দেখছিল। তার সারা শরীর ঘেমে গেছে। আতঙ্ক কাটতেই সে উঠেই আগে দেখে তার মা তার পাশে রয়েছে কিনা। মাকে পাশে ঘুমাতে দেখে সে একটু নিশ্চিন্ত হয়। পরক্ষণে সে বাবাকে দেখে, সে দেখে বাবাও ঘুমাচ্ছে। গোপাল এবার মায়ের ভিতরের কষ্টটা অনুভব করে। সে তার স্কুল ব্যাগ থেকে কয়েকটা পয়সা বের করে মায়ের অলক্ষ্যে তার খুঁটে বেঁধে দেয়। গোপাল এবার ভোর রাতেই শাক তুলতে বেরিয়ে পড়ে। কলমি শাক তুলতে তুলতে হঠাৎই সেখানে একটি তাল গাছ থেকে পড়ে। গোপাল দৌড়ে গিয়ে তালটা কুড়িয়ে নেয়। 2 ভাই মিলে এক ব্যাগ শাক এবং তালটা নিয়ে পৌঁছায় বাজারে আর একটি জায়গায় বসে পড়ে। বাজার দর সম্পর্কে অজ্ঞাত এই 2 ভাই 1.5 টাকা আটি শাক বিক্রি করে এবং 10 টাকার বিনিময়ে তাল বিক্রি করে। অবশেষে তাল এবং শাক বিক্রি করে 2 ভাই সেদিনের মতো 11 টাকা রোজগার করে নাচতে নাচতে বাড়ি আসে। গোপাল ঠিক করে এবার থেকে সে রোজ শাক এবং তাল কুড়িয়ে বাজারে বিক্রি করবে। ছোট ভাই নাচতে নাচতে বলে, তাহলে আমাদের অনেক টাকা হবে এবং আমরা রোজ ভাত খেতে পাবো। ঠিক তখনই তাদের এক বন্ধু নাড়ুকে রাস্তায় দেখে গোপাল জানতে চায় যে সে কোথায় যাচ্ছে। নাড়ু জানায় সে লক্ষ্মী দিদার বাড়িতে যাচ্ছে। লক্ষ্মী দিদা হলো এই গ্রামের জমিদার গিন্নি, যার বাড়িতে সামনের জন্মাষ্টমীর পুজো আছে। আর নাড়ু সেই বাড়িতে গিয়েছিল পুজোর বাসন ধুতে। নাড়ু বলে, সামনের বুধবার তো জন্মাষ্টমী, ওদের বাড়িতে অনেক বড় পুজো হবে, সারা গ্রামের লোকেরা নিমন্ত্রিত হবে, অনেক খাবার হবে, যেমন মালপোয়া, পোলাও, মিষ্টি, আরও কত কি। ছোট ভাই ছোট্টুর মনে এবার সেই অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা জন্মায়। ছোট্টু বলে, আজ তো সোমবার, 2 দিন পরেই তো বুধবার, আমরাও যাব ভোজ খেতে। ছোট্ট ভাই ছোট্টু বলে, আচ্ছা দাদা, পোলাও কেমন খেতে? গোপাল কিন্তু নির্বাক, আসলে সে মনে মনে কিছু একটা প্ল্যান করছিল। গোপাল ভাইকে বলে, তুই জানিস জন্মাষ্টমীতে তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর, আরও কত কি রান্না হয়? ছোট্টু বলে, তাই? ওগুলোও খেতে পাবো? গোপাল ভাইকে ধমক দেয়। আসলে দাদা কি উদ্দেশ্যে তালের সমস্ত রান্নার কথা বলছিল ছোট্ট বাচ্চাটা বুঝতে পারে না। আসলে তালের এত কিছু রান্না করতে তো তাল লাগবে। তাই গোপাল ঠিক করে যে সে এই সুযোগে জমিদার গিন্নির কাছে গিয়ে তাল বিক্রি করবে। সেই দিন বিকালেই 2 ভাই গিয়ে পৌঁছায় জমিদার
জমিদার বাড়িতে এবং লক্ষ্মী দিদাকে বলে, দিদা তোমাদের তো সামনেই জন্মাষ্টমীর পুজো আছে, তোমাদের কি তাল লাগবে? দিদা একগাল হেসে বলে, লাগবে বই কি খোকা, তা কত দামে তাল বিক্রি করছো? গোপাল বলে, ছোট তালের দাম 10 টাকা এবং বড় তালের দাম 15 টাকা। দিদা বলে, বেশ, তবে ভালো কিছু তাল নিয়ে এসো পুজোর আগে। দুই ভাই সম্মতি জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসে গোপাল বাবার কাছে বসে পাখা করতে শুরু করে। অন্যদিকে মা রান্না করতে বসলে ছোট্ট মায়ের কাছে গিয়ে বসে পড়ে। অবুঝ বাচ্চাটি মাকে বলে ওঠে, জানো মা, জমিদার বাড়িতে বুধবার পোলাও, আলুর দম, চাটনি আরও কত কি রান্না হবে। আচ্ছা মা, পোলাও কেমন খেতে? শাক পাতা দিয়ে যেখানে কোনো মতে একবেলা ভাত জোটে, সেখানে পোলাও খাওয়া তো অনেক দূরের গল্প, শোনাও পাপ। মা চুপ করে থাকে। রাতে খাওয়া দাওয়া শেষে দুই ভাই খুনসুটি করতে বসে। গোপালের ইচ্ছা ছিল তাল বিক্রি করে জমিদার বাড়ির থেকে বেশ কিছু টাকা এনে অনেকটা ভাতের চাল কিনবে, কিন্তু ছোট্টুর মাথায় ঘুরছিল অন্য কিছু। সে এটাই ভাবছিল, যদি তারা জমিদার বাড়িতে তাল বিক্রি করে তাহলে তারা তাদের নিমন্ত্রণ করবে না। গোপাল বলে, ওরা এমনিতেও আমাদের নিমন্ত্রণ করবে না। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এবার সেই ভোর হতেই দাদাকে না জানিয়ে ছোট্ট বৃষ্টি মাথায় নিয়ে তাল কুড়াতে যায়, আর সেই তাল নিয়ে সোজা পৌঁছে যায় জমিদার বাড়িতে। লক্ষ্মী দিদাকে ডাকতেই সে এসে দেখে ছোট্ট বেশ কয়েকটা ভালো তাল এনেছে। দিদা বলে, বাহ, এই তালগুলো দিয়ে ভালো তাল ক্ষীর হবে। আচ্ছা বল, এই তালগুলোর তুই কত টাকা নিবি? ছোট্ট বলে, পয়সা লাগবে না দিদা, আমি তোমাকে ভালোবেসেই তালগুলো দিলাম। জমিদার গিন্নি খুব খুশি হয়ে যায়। ছোট্ট তাল রেখে দিদার মুখের পানে চেয়ে হাঁটা দেয়। সেভাবে এই বুঝি দিদা তাকে জন্মাষ্টমীর দিন তাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করবে, কিন্তু না, সেটা হয় না। তাল নিয়ে লক্ষ্মী বাড়ির ভিতরে চলে যায়। এদিকে বাড়ি ফিরতেই ছোট্টুর পিঠে পড়ে মায়ের ঘা। আসলে বৃষ্টি মাথায় নিয়ে কাউকে না জানিয়ে ছোট্টু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। বাড়ি ফিরে এসে জানতে পারে যে তার দাদার খুব জ্বর। বাড়ি এসে ছোট্ট বাচ্চাটির মনে একটাই প্রশ্ন থাকে যে বিনা পয়সায় তাল দিল, কিন্তু লক্ষ্মী দিদা তো তাকে বুধবার আসার জন্য বলল না। ছোট্টুর মনে এবার গভীর চিন্তা জন্মায় যে সে আদেও নিমন্ত্রণ পাবে তো। ছোট্ট ঠাকুরকে বলে, ও ঠাকুর, আমাদের নিমন্ত্রণ করবে তো? এবার নিজের মনেই ঈশ্বরের হ্যাঁ সূচক উত্তর তৈরি করে সে খুব খুশি হয়ে যায়। বিকাল হলে ছোট্ট খেলতে থাকে, ঠিক তখনই গোপাল রেগে এসে ভাইয়ের গালে একটি চড় মেরে দেয় আর বলে, তুই লক্ষ্মী দিদার বাড়িতে বিনা পয়সায় তাল দিয়ে এসেছিস? বল কেন দিয়েছিস? ছোট্ট বলে, পয়সা দিলে ওরা নিমন্ত্রণ করতো না দাদা। গোপাল বলে, ওরা এমনিতেও নিমন্ত্রণ করবে না, নিমন্ত্রণ করার হলে ওরা প্রথম দিনেই করতো, আর না হলে তুই যেদিন তাল দিতে গিয়েছিলিস সেই দিনই করতো। বেফালতু এতগুলো তাল বিনা পয়সায় দিয়ে এলি। দুই ভাইয়ের ঝগড়া শুনে মা ছুটে আসে এবং তাদের থামায়, কিন্তু ছোট্ট তখনও কাঁদতে কাঁদতে বলে যায়, না, ওরা আমাদের নিমন্ত্রণ করবেই। রাত হলেও ছোট্টুর কান্না থামে না, সে খাওয়া দাওয়া ছেড়ে কাঁদতেই থাকে। অন্যদিকে গোপাল খেতে বসে। মা বলে, ছোট ভাইকে কি ওইরকম করে মারে? গোপাল বলে, ওই তালগুলো বিক্রি করলে কমপক্ষে 50 টাকা বাড়িতে আসতো, ঘরে 1 মাসের চাল কিনে আনতে পারতাম। মা বলে, ছোট্ট ছেলে মানুষ, সরল মনে তালগুলো দিয়ে এসেছে। মা বলে, যা, ভাইকে ডেকে নিয়ে আয় আর একসাথে খেতে বস। গোপাল গিয়ে ভাইকে ডাকে। ছোট্ট তখনও কেঁদেই চলেছে। দাদা আদর করে বলে, ভাই লক্ষ্মীটি, চল এবার, কালকে তোকে লজেন্স কিনে দেব। তাতেও ছোট্টুর মন ঠিক হয় না। তখন গোপাল ভাইকে কাতুকুতু দিয়ে মানিয়ে নিয়ে খেতে বসে। পরের দিনই ছিল জন্মাষ্টমী। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ছোট্টুর চোখে ঘুম নাই। সে বাইরে বসে ঠাকুরকে বলছে, বলো না ঠাকুর, ওরা নিমন্ত্রণ করবে না? তাহলে আজ কেন করলো না? দাদা যে বলছে নিমন্ত্রণ করবে না। ছোট্ট কোনো উত্তর না পেয়ে মায়ের কাছে এসে শোয় এবং মাকে বলে, মা, আমার একটা আঙুল ধরো তো। মা ঘুম চোখে ছোট্ট বাচ্চাটার আবদার রেখে তার একটা আঙুল ধরে। ছোট্ট খুব খুশি হয়ে যায়, কারণ সেই আঙুল ধরলে সে জন্মাষ্টমীতে নিমন্ত্রণ পেত। বাচ্চাটি মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এবার সকাল হলেই গোপাল ভাইকে ওঠাতে আসে এবং বলে, ভাই জলদি ওঠ, জমিদার বাড়ির ওই পেঁচো এসেছে নিমন্ত্রণ করতে। ছোট তো মহা খুশি হয়ে যায়। পেঁচো বলে, বাপরে, তোমাদের ঘর খুঁজতে খুবই সময় লেগে গেল। আজ দুপুরে দাদাকে নিয়ে চলে এসো, অনেক কিছু রান্না হয়েছে, সময় মতো চলে এসো কিন্তু। পোলাও, তাল ক্ষীর, তালের পায়েস, তালের লুচি, রাজভোগ, কত কি আছে। ছোট্ট গোপাল দুজনাই খুব খুশি হয়ে যায়। দুই ভাই নতুন জামা কাপড় পরে নাচতে নাচতে ভোজ খেতে বের হয়। রাস্তায় তাদের এক
এক বন্ধু জিজ্ঞাসা করে, এই ছোট্টু কোথায় যাচ্ছিস রে? ছোট্টু একগাল হাসি নিয়ে বলে, লক্ষ্মী দিদাদের বাড়িতে জন্মাষ্টমীর ভোজ খেতে যাচ্ছি। জানিস আজ পোলাও, লুচি, তালের ক্ষীর, রাজভোগ কত কি রান্না হবে। এদিকে জমিদার বাড়িতে ধুমধাম করে পুজো শুরু হয়। ছোট্টু এসে দেখে যে ঠাকুরের সামনে নামানো রয়েছে কত রকমের মিষ্টি। তার চোখ মন দুটোই ভরে যায়। পুজো শেষে বড় দালানে শুরু হয় ভোগ খাওয়ানো। লক্ষ্মী দিদা আদর করে দুই ভাইকে খেতে দেয়। গোপাল গোগ্রাসে ভাত খেতে থাকে। ছোট্টু বলে, দাদা এত ভাত খাস না, পোলাও খেতে পারবি না কিন্তু। সর্বশেষে পাতে পড়ে পোলাও। লক্ষ্মী দিদা ছোট্টুর মাথায় হাত বুলিয়ে বলে, আর একটু পোলাও নিবি তুই? জীবনে প্রথমবার পোলাও দেখছে সে। যেমন গন্ধ তেমন তার রূপ। ছোট্টু প্রথম গ্রাস মুখে তুলতে যাবে, অমনি তার মা পিছন থেকে ডেকে ওঠে। ঘুম ভেঙে যায় ছোট্টুর। অর্থাৎ এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল। মা বলে, কি রে আর কতক্ষণ ঘুমাবি? ছোট্টুর মন থমকে যায়। সে বলে, মা আজ কি বুধবার? আজই কি জন্মাষ্টমী? মা বলে, হ্যাঁ, কিন্তু কেন? মা জানে না যে তার ছোট্ট ছেলেটি এই দিনটিতে একটি নিমন্ত্রণ পাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়েছিল। কিন্তু না, আজও তাদের কেউ নিমন্ত্রণ করতে আসেনি। প্রত্যেক দিনের মতোই মা ভাত আর শাক চাপিয়েছে। যখন কোনো সাইকেল দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ছোট্টু সচেতন হয়ে উঠছে এই আশায় যে হয়তো তাদের বাড়িতে কেউ নিমন্ত্রণ করতে আসছে। তবে তার প্রত্যেকটি আশায় ব্যর্থ হয়ে যায়। দুপুর গড়াতেই মা পাতে পেরে দেয় ভাত এবং শাক ভাজা। কিন্তু আজ তো তার পোলাও খাওয়ার কথা ছিল। বাচ্চাটি ভাত নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এক এক করে সে দেখে দলে দলে লোক যাচ্ছে জমিদার বাড়ির ভোজ খেতে। এমন সময় সে দেখে যে তার দুটি বন্ধু নতুন জামাকাপড় পরে সেই রাস্তা দিয়ে ভোজ খেতে যাচ্ছে। ভাতের থালা ছেড়ে ছোট উঠে যায় এবং জিজ্ঞাসা করে, এই গজু তোরা কোথায় যাচ্ছিস রে? গজু বলে, জমিদার বাড়িতে ভোজ খেতে। তোরা যাবি না? তুই ঘরে ভাত খাচ্ছিস যে, তোদের বলেনি? চোখে জল আসে ছোট্টুর। সে বলে, বলেছে তো, দাদা হাটে গেছে, এলে যাব। এই কথা বলতে বলতে সে হাউ হাউ করে কেঁদে ওঠে। গজু বলে, তোর বাবা ভ্যান চালায় কি না, ওই জন্যই হয়তো তোদের বলেনি। তুই আমার সাথে যেতে পারিস, ওরা কিচ্ছু বলবে না। এই কথা শুনে অবুঝ বাচ্চাটি আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। শেষ অবধি তাহলে তার দাদার কথাই সত্যি হলো। জন্মাষ্টমীর নিমন্ত্রণ পাওয়া আর তার হলো না। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে বর্ষাকাল কেটে গিয়ে শরৎ হাজির। আর এই শরতের নতুন সকালে গ্রামবাসীরা রোজকার মতোই তাদের দৈনন্দিন কাজে লেগে পড়েছে। অন্যদিকে ছোট্টুও গত সময়ের আক্ষেপ ভুলে দাদার সাথে খেলায় মত্ত হয়েছে। খেলতে খেলতে এক পর্যায়ে তারা দুইজন একটি কাশ বনে এসে শুয়ে পড়ে। গোপাল বলে, জানিস ভাই, মা আমাকে মহাদেবের দোকানে কাজে ঢুকিয়ে দেবে বলেছে। আচ্ছা ভাই, তুই কাকে বেশি ভালোবাসিস? ছোট্টু জানায় মাকে। গোপাল বলে, আমি বাবাকে বেশি ভালোবাসি। আমি জানি বাবা আবারও সুস্থ হয়ে যাবে। ছোট্টু বলে ওঠে, দাদা সত্যি? গোপাল বলে, হয়তো। এই আশায় ভর করে এখানেই এই সুন্দর মুভির কাহিনী শেষ হয়ে যায়। আমার বিশ্বাস এই মুভির কাহিনী তোমাদের মন ছুঁয়ে গেছে। নানান অসামঞ্জস্য নিয়ে আমাদের জীবন। কারোর কাছে ধনসম্পত্তি প্রচুর তো শান্তি নেই, আবার কারোর কাছে শান্তি অগাধ তবে অর্থ নেই। গল্পে বাবার অসুস্থতার পরে দুই ভাই যেভাবে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচেছিল, সেটা ছিল অসম্ভব সুন্দর। পৃথিবীতে বাবা নামক বটবৃক্ষ না থাকলে জীবনে কত অন্ধকার নেমে আসে তা বলার অপেক্ষা রাখে না। আজ ছোট্টুর জন্মাষ্টমীর পোলাও খাওয়ার শখ পূরণ হলো না। গোপালের স্কুলে যাওয়ার শখ অধরাই থেকে গেল। হয়তো আগামী দিনে তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হবে। হয়তো তাদের বাবা আবার সুস্থ হয়ে যাবে এবং বাচ্চা দুটো একটা সুন্দর জীবন পাবে। তাহলে আজ এই অবধি। পরের দিন আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।